প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি অডিও ক্লিপ তারা লিক করেছে এবং তাদের তো অবশ্যই অসৎ উদ্দেশ্য আছে এগুলো লিক করার পেছনে। তবে এই ভিডিও ক্লিপের মাধ্যমে একটি নতুন বিষয় সবার সামনে চলে এসেছে। যে ভিডিও ক্লিপটা আপনারা খেয়াল করেছেন যে এটি ডক্টর হাসান মাহমুদ, ওদের তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী, ওনার সাথে একটি কনভারসেশন, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে বলছেন যে তিনি ক্ষমতায় থাকতে চান না। এভাবে মানুষের লাশের উপর দিয়ে মানুষ যেভাবে মারা যাচ্ছে, এভাবে উনি ক্ষমতায় থাকতে চান না, এবং উনি পরিষ্কারভাবে বলছেন যে উনি ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন। উনি পদত্যাগপত্র লিখে রেডি করে ফেলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলছেন যে উনি রাষ্ট্রপতির কাছে যাবেন, যেগুলো জমা দেবেন। থাকি কি না থাকি, মরি কি বাঁচে তার তো ঠিক নাই। আমি কিন্তু ঠিক করছিলাম যে আজকে যাবো রাষ্ট্রপতির কাছে, সব লিখে থেকে সব রেডি করছি। ওই জন্য রাষ্ট্রপতির কাছে দিয়ে আসলে তখন রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধান জায়গায় যা করে করুক, কারণ এইভাবে আর সম্ভব না। বলেছি আমি কিন্তু থাকবো না, সোজা কথা আমরা অসম্ভব এই দেশে আমরা। ঠিক আছে, এটা আপনি নেতা কর্মীদের কিচ্ছু রাখতেছে না। প্রত্যেক জায়গায় সবার ঘর বাড়ি ছেড়ে পড়ে যে কি এগুলি জানো ব্যাপারে বাবা, নোয়াখালীতে ফোন করছে, কানপটে দিয়ে দিয়ে সব বাড়ি পড়াই দিচ্ছে। আপনাদের যদি মনে থাকে যে 5ই আগস্টের পরে আমি সর্বপ্রথম যখন একটি ইন্টারভিউতে আসি, সেখানে আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 তারিখের আগেই পদত্যাগ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন, এবং উনি এই বিষয়টি আমাদের সামনে বলেছিলেন। আমি নিজে এটি সাক্ষী। উনি খুবই হতাশাগ্রস্ত ছিলেন যে যেভাবে মানুষকে মারা হচ্ছে, এমনকি শিশুদেরকে হত্যা করা হচ্ছে ঘরের মধ্যে, এবং এটি উনি আসলে নিতে পারছিলেন না। উনি চিন্তা করছিলেন যেভাবে উনি থাকার দরকার নাই ওনার। এটা হচ্ছে উনার যে মানসিক যে অবস্থা ছিল, এবং উনি যেটি বলেছিলেন সেটি কিন্তু আমরা নিজেরা সাক্ষী, এবং এই বিষয়টি আমরা বলেছি আমাদের বিভিন্ন ইন্টারভিউতে। যাই হোক, যদিও অপপ্রচারকারীরা বিভিন্ন ধরনের মিথ্যাচার করেছে যে শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে চেয়েছেন, উনি আর্মির উপরে বিরক্ত হয়েছেন, তারা কেন আরও মানুষ মেরে ফেলে তাকে ক্ষমতায় রাখছেন, এই ধরনের বিভিন্ন মিথ্যাচার অপপ্রচার তারা করেছে। কিন্তু আজকে যে অডিও ক্লিপটি তারাই ছেড়েছে, তার ফলে সত্যি কথা যেটি সবার সামনে চলে এসেছে সেটি হচ্ছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে হতাশাগ্রস্ত হয়ে গেছিলেন, ফ্রাস্ট্রেশনে ভুগছিলেন এতগুলো মানুষকে যে হত্যা করা হয়েছে, এবং সব মিলে উনি একেবারেই ক্ষমতায় থাকতে চাননি। এবং আমার মনে আছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি ক্ষমতা ছেড়ে দিবেন, তাহলে তারপরে কি হবে? আমাদের যে নেতাকর্মী যারা আছে তৃণমূলে, তাদেরকে তো এরা হত্যা করবে এবং আপনার জীবন বিপন্ন হবে। উনি তখন বলেছিলেন উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন, এবং টুঙ্গিপাড়ায় যে উনি থাকবেন, উনি আর রাষ্ট্রীয় এবং রাজনৈতিক কোনো কিছুর সাথে সম্পৃক্ত থাকবেন না। তো যাই হোক, এই সত্যটি এখন বের হয়ে আসলো ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে। এবং আরও কতগুলো বিষয় আপনাদের বলি। এর আগেও তারা যে অডিও ক্লিপগুলি ছেড়েছিল, সেখানে কিন্তু পূর্ণাঙ্গ যদি কনভারসেশন যেটি যে আপনারা শোনেন, খেয়াল করে দেখবেন ওরা একটি অংশ কেটে মানুষের সামনে উপস্থাপন করেছিল, এবং এই আদালত যে ক্যাঙ্গারু আদালত, তাজুলের যে আদালত, সে আদালতও ঠিক একই ধরনের মিথ্যাচার করেছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেথাল ওয়েপেন ইউজ করতে অ্যাপ্রুভ করেছেন বা অনুমোদন দিয়েছিলেন। কিন্তু সেই একই কনভারসেশনে উনি কিন্তু ছাত্রদের নিরাপত্তা নিয়ে ওনার উদ্বেগ প্রকাশ করেছেন, তাদের যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, কোনো ধরনের সমস্যায় না পড়ে, কোনোভাবে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটি কিন্তু তার সেই কনভারসেশনে বলা আছে, সেটি কিন্তু তার উল্লেখ করেনি। এবং মাননীয় প্রধানমন্ত্রী তার সেই অডিও কনভারসেশন যেটি তারাই লিক করেছে, সেখানে পরিষ্কার বলা আছে যে উনি অ্যারেস্ট করতে বলেছেন। কাদেরকে অ্যারেস্ট করতে বলেছেন? যারা জ্বালাও পোড়াও করছিল। এবং অ্যারেস্ট করা তো একটা আইনি এবং সাংবিধানিক একটি পদক্ষেপ যখন জ্বালাও পোড়াও করা হয়, যখন রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের উপর আক্রমণ করা হয়। এবং খেয়াল করে দেখুন, লেথাল ওয়েপেনও উনি ইউজ করতে বলেছেন, যেটি ওই ক্লিপ অনুযায়ী কাদের জন্য? যারা পুলিশকে হত্যা করছে, যারা জঙ্গি, যারা জেল থেকে জঙ্গিদের বের করে নিয়ে এসেছে, 800-র উপরে প্রিজনারদেরকে নিয়ে চলে এসেছে, যারা অস্ত্র লুট করেছে, যারা পুলিশকে মেরে উল্টো করে ঝুলিয়ে রেখেছে, এই ধরনের অন্যায় যারা করেছে, 400-র উপরে থানা আক্রমণ করেছে, এবং গুলশানের শুটিং ক্লাবে অস্ত্র লুট করার জন্য আক্রমণ করা হয়েছিল, সিভিল এভিয়েশনে ফিউল ডিপো আক্রমণ করা হয়েছে। এগুলো তো ইনসার্জেন্সি, এগুলো তো রীতিমতো জঙ্গিদের কাজ। তো এই ধরনের কাজে যারা যুক্ত থাকবে, পৃথিবীর সকল দেশে সকল রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান, তাদেরকে মোকাবেলা করার জন্য ল এনফোর্সমেন্ট এজেন্সি বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে লেথাল ওয়েপন
অনুমোদন করতেই পারেন, এবং এটা অনুমোদন করার প্রয়োজনও নেই। এটা সংবিধান এবং আইন অনুযায়ী তারা আত্মরক্ষার্থে সেটা করতে পারে। যারা জঙ্গি দমনে পৃথিবীর এমন কোনো দেশ আছে যারা লেথাল ওয়েপন ইউজ করেনি? কারণ যেটি আমরা অনেক সময় খেয়াল করি না সেটি হলো যে এই যে আন্দোলনের কথা তারা বলে, এটি শুরু হয়েছিল কোটার বিলুপ্তের দাবিতে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সেক্ষেত্রে আমরা কিন্তু ছাত্রদের সেই দাবি নিয়ে আলাপ আলোচনা করছিলাম, কথা বলছিলাম। আমরা এটিও বলেছি যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে যেহেতু বিষয়টি আছে তার মধ্য দিয়ে এটা সমাধান আমরা করব। কিন্তু এর মধ্যে যে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে, এটি কিন্তু আমি বারেবার বলেছি, তখন অনেকের মাথায় ঢোকেনি। এখন আবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে ছাত্ররা এখানে আমাদের সাথে কথা বলছে, ডায়ালগ করছে, তাদের দাবি হচ্ছে কোটা বিলুপ্তি। এবং ছাত্র সমন্বয়ক যারা, তাদের কথা শুধু বলছি না, অন্যান্য অনেক ছাত্ররাও কিন্তু আবেগে এই আন্দোলনে চলে এসেছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু একই সাথে বিএনপি এবং জামাতের যে কর্মীরা এবং যারা হচ্ছে ভায়োলেন্ট কর্মী, যারা সন্ত্রাসী কর্মী, যারা, তারাও কিন্তু নেমে পড়েছিল। এবং এটা কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলাম। এবং তারাই কিন্তু এই জ্বালাও পোড়াওগুলো করছিল। এই যে সেতু ভবন যে জ্বালিয়ে দিল কারা? বিএনপি জামাতের এই কর্মীরা। বিটিভিতে আক্রমণ করেছিল কারা? সেখানে অবশ্য জঙ্গিরা আক্রমণ করেছিল। কাজে তিনটা পক্ষ ছিল এখানে। একটা হচ্ছে ছাত্ররা, খুব সাধারণ কিছু ছাত্ররা নেমেছিল যারা আসলে ওই অর্থে জ্বালাও পোড়ার মধ্যে ছিল না, যদিও ছাত্র সমন্বয়করা জ্বালাও পোড়ার মধ্যে ছিল, যেটি তখন আমরা বিশ্বাস করিনি, কিন্তু পরবর্তীতে তারাই স্বীকার করেছে যে তারা এগুলো জ্বালাও পোড়াও করেছে, তারা পুলিশ হত্যা করেছে। তো সাধারণ ছাত্রদের একটা অংশ ছিল, আরেকটি ছিল বিএনপি জামাতের কর্মীরা যারা সহিংসভাবে, সশস্ত্রভাবে এই আন্দোলনের মধ্যে সন্ত্রাস তৈরি করেছিল। এবং তৃতীয় পক্ষ যেটি ছিল, তারা অ্যাবসলিউটলি জঙ্গি, যারা বিটিভি দখল করে সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ডাক দেওয়ার ঘোষণা দিয়েছিল এবং বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র ঘোষণা দেওয়ার কথা বলেছিল। এরা এখনও সগর্বে এ কথা বলছে। যারা এভিয়েশনের ফিউল ডিপো আক্রমণ করেছিল, যারা জেল থেকে জিহাদিস্ট এবং এইসব এক্সট্রিমিস্ট জঙ্গিদের বের করে এনে অস্ত্র লুট করেছিল, এগুলো মোটেও সাধারণ শান্তিপূর্ণ আন্দোলনের কোনো অংশ ছিল না। সো ন্যাচারালি যাদের সাথে যে ধরনের রাষ্ট্রকে অ্যাকশন নিতে হবে, রাষ্ট্র সেভাবে অ্যাকশন নিয়েছে। কিন্তু একটি ন্যারেটিভ যেটা আমরা দেখি, যেটিকে বাংলায় বয়ান বলা হয়, তৈরি করা হয়, যে সবাই শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করেছে, আন্দোলনকারী ছিল এবং সবাই শান্তিপূর্ণ আন্দোলনকারী ছিল, সবাই ছাত্র ছিল, যেটি ডাহা মিথ্যা কথা। সত্যি কথা হলো এখানে ছাত্ররা ছিল, তাদের নেতৃত্বে এই আন্দোলনটা তারা শুরু করেছিল তাদের দাবি দেওয়া নিয়ে, কিন্তু এখানে বিএনপি জামাতের কর্মীরা জ্বালাও পোড়া করেছিল এবং তারপর এখানে জঙ্গিরা ঢুকে গিয়েছিল এবং তারা সর্বোচ্চ লেভেলে ইনসার্জেন্সি তৈরি করেছিল। কাজে এখানে যদি এই উপাদানগুলোকে বাদ দিয়ে আলোচনা করা হয়, তাহলে কিন্তু কেন শেখ হাসিনা সরকার তৎকালীন সময়ে রাষ্ট্র কিভাবে অ্যাকশন নিয়েছিল সেটিকে কখনোই বোঝা যাবে না। আর যে ষড়যন্ত্রকারীদের যে অংশটি শিশুদেরকে হত্যা করেছিল, যারা ঘরে বসেছিল, বাচ্চারা, সাধারণ মানুষকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য, আপনারা এখন ঠান্ডা মাথায় একটু চিন্তা করুন তো, যেসব বাচ্চারা ঘরের মধ্যে বসে আছে, সেই বাচ্চাদেরকে কেন একটি সরকার হত্যা করবে? কি লাভ? এবং সাধারণ ছাত্রদের অনেককে যে হত্যা করা হয়েছে, মীর মুগ্ধ থেকে শুরু করে অনেককে, কেন? আরও অনেককে হত্যা করা হয়েছে কিন্তু স্নাইপারের মাধ্যমে 7.62 বুলেট ব্যবহার করে। কাদের লাভ হয়েছে এদেরকে হত্যা করে? এবং খেয়াল করে দেখুন, 5ই আগস্টের পর থেকে এরা বলে যাচ্ছিল যে 2000-এর বেশি হত্যা করা হয়েছে, ফুলিয়ে ফাঁপিয়ে নাম্বারটাকে বড় করেছে। তারপরে খেয়াল করে দেখুন, জাতিসংঘকে দিয়ে বলানো হলো 1400 জন হত্যা হয়েছে 5 তারিখ পর্যন্ত, আগস্টের 16 তারিখ থেকে জুলাইয়ের। কিন্তু ইউনুস গভর্নমেন্ট কিন্তু 1400 জনের নাম দিতে পারছে না। তো 1400 জন যদি হত্যাকাণ্ডের শিকার হয়, তাহলে তাদের নিশ্চয় নাম আছে, পরিবার আছে, পরিচয় আছে। কই সেগুলো? 9 মাস হয়ে গেছে, এখনো তাদের এগুলো দেয়া যাচ্ছে না। কেন জানেন? কারণ এই 800 জনের উপরে যখনই খুঁজতে যাচ্ছে, সেগুলোই দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাদেরকে হত্যা করা হয়েছিল, পুলিশ ভাইয়ের সদস্যরা যাদেরকে হত্যা করা হয়েছে। এখন এদের নাম তো প্রকাশ করতে পারছে না ইউনুস সরকার। কেন? যদি দেখা যায় যে প্রতিপক্ষের, আওয়ামী লীগের পক্ষের এত লোককে তারা হত্যা করেছে, তাহলে তো এই যে তাদের যে বয়ান গোটা বিশ্বকে তারা বিক্রি করছে, যে শান্তিপূর্ণভাবে যারা আন্দোলন করছিল ছাত্ররা, তাদের উপরে শেখ হাসিনা সরকার আক্রমণ চালিয়েছে, এই বয়ান তারা বিক্রি করতে পারবে না। কারণ যখন দেখা যাবে যে আওয়ামী লীগের পক্ষেও
এত লোকের হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তখন বোঝা যাবে যে সে আসলে জঙ্গিবাদী আক্রমণ ছিল, জঙ্গিরা ছিল। এবং এই ছাত্র সমন্বয়কদের অনেকে বলছে না যে 5 তারিখে আওয়ামী লীগ সরকারের পতন না হলে তারা সশস্ত্র যুদ্ধে নামতো, কোথায় পেল অস্ত্র? কাজে সত্যটা কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসছে। এটা একটা বৈধ সরকারের উপর আক্রমণ ছিল, একটি বৈধ সরকারকে পতনের ঘটনা আন্দোলন ছিল। কোটার বিলুপ্তের যে মুখোশটা, সেটা কিন্তু মানুষকে দেখানো ছিল, দেখাওয়া। এবং ছাত্রদের হত্যা করে, সাধারণ ছাত্ররা যারা গিয়েছিল বুঝে না বুঝে তাদের হত্যা করে, শিশুদের ঘরের মধ্যে হত্যা করে, সাধারণ মানুষের মধ্যে আমাদের উপরে একটা আক্রোশ তৈরি করা হয়েছিল। এইভাবে ফ্যাব্রিকেট করে মানুষকে বোকা বানানো হয়েছিল। আজকে কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। যে বিষয়গুলো আপনাদের সামনে আরও পরিষ্কারভাবে তুলে ধরবো সামনের দিনগুলোতে। ধন্যবাদ সবাইকে।